আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করতেছি আজকের ক্লাসে। আজকে আমরা দেখব অনার্স দ্বিতীয় বর্ষের পদার্থবিজ্ঞান নন মেজর পদার্থবিজ্ঞান 3-এর অধ্যায় নাম্বার 2। এই অধ্যায়ে আমরা কি দেখব? এই অধ্যায়ে আমরা ভাইয়া বেসিক দেখব, তারপর থিওরি দেখব, তারপর প্রশ্নগুলো সলভ করব। প্রশ্ন আকার, এক কথায় আমরা বেসিক, থিওরি এবং প্রশ্ন একসাথে সলভ করব। তাহলে আমাদের এই অধ্যায় যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো আমরা সলভ করব। আর তোমরা যারা ভাইয়া পরীক্ষা দিচ্ছ কত সালে, 2025 সালে তোমরা যারা পরীক্ষা দিচ্ছ, মানে এখন বর্তমানে যাদের পরীক্ষা চলতেছে, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং একটা শর্ট সাজেশনের মতো হয়ে যাচ্ছে। ওকে, আমরা এগুলা খুবই মানে গুরুত্ব সহকারে দেখব এবং এগুলা বুঝে বুঝে পড়া ট্রাই করব, তাহলে আমাদের মনে থাকবে। ভাইয়া আমরা তো ইন্টারে কি করছি, ইন্টারে শুধুমাত্র আমরা সূত্র মুখস্থ করছি, কিন্তু এখানে আমরা সূত্রের ব্যাখ্যা শিখবো। আমি প্রথমে যে কোশ্চেনটা নিয়েছি দেখো, একটি চার্জিত রিং এর অক্ষস্থিত কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা নির্ণয় করো। একটি চার্জিত রিং, এই যে ভাইয়া, এই যে বাহিরের যেটা আছে, এই যে এটা, এই যে এটা হলো একটা চার্জিত রিং। এই রিং এর অক্ষস্থিত কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা নির্ণয় করো। এখন এই অক্ষ তো আছে না, এই অক্ষ বারবার ধরে নিলাম যে এই বিন্দুতে, এই যে এই পয়েন্টে কি করতে হবে, তড়িৎ ক্ষেত্রের রাশিমালা নির্ণয় করতে হবে। তো এখন এই বরাবর একটা বিন্দু আমাদের কি নেওয়া আছে, পি নেওয়া আছে। কি নেওয়া আছে? একটা পি। এই যে আমাদের যে বৃত্তটা আছে, চার্জিত রিং এর তো একটা মাঝখানে কেন্দ্র আছে, তাই না? এই কেন্দ্র থেকে আর পর্যন্ত আমি একটা দূরত্ব ধরে নিয়েছি। সেটা আমাদের তো মোটামুটি থিওরি করতে গেলে ধরে নিয়েই করতে হবে। তো এই দূরত্বটা আমি কত ধরেছি ভাইয়া? আর ধরছি। এই দূরত্বটা কত ধরছি? আর ধরছি। এবং এই যে বড় বৃত্তটা, এই রিংটা, চাকতিটা, এটাকে আমি ছোট ছোট খণ্ড আকারে ভাগ করে নিছি। তার ভিতরে ছোট্ট একটা বৃত্ত, এই যে ছোট বৃত্তটা, এটা হলো ছোট্ট একটা বৃত্ত। এই বৃত্তের যে কোনো একটা পয়েন্ট আমি এখানে ধরে নিছি। এই পয়েন্ট থেকে আমি হিসাব নিকাশ করব। তাহলে কেন্দ্র থেকে এর দূরত্ব, বড়টার দূরত্ব, অর্থাৎ বড় চাকতির যদি ব্যাসার্ধ এ হয়, বড় চাকতির ব্যাসার্ধ কত? এ। আর এই ছোট্ট বৃত্তের ব্যাসার্ধ কত হচ্ছে? এক্স ধরে নিছি। তাহলে আমার এই পয়েন্ট থেকে এই পি পয়েন্ট, অর্থাৎ লম্ব দূরত্ব আমার কত হবে? √r² + x²। কিভাবে? এটা যদি আমি একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করি, সমকোণ না, আমার আকাইতে একটু কম বেশি হয়েছে, কিন্তু একটা সমকোণী ত্রিভুজ ভাইয়া, এটা 90 ডিগ্রি। তাহলে একটা সমকোণী ত্রিভুজ হলে এটা আমার লম্ব, এটা কি আমার ভূমি। যদি ভূমি হয় তাহলে এই যে এইটা, এই যে ভাইয়া এটা আমার কি? এটা আমার অতিভুজ। অতিভুজের সূত্রটা কি হবে? √r² + x²। এটা আমাদের ক্লিয়ার। আর একটা ক্ষুদ্র কি ধরে নিচ্ছি? ক্ষুদ্র একটা প্রস্থ ধরে নিচ্ছি, যে এখানকার প্রস্থটা ক্ষুদ্র কত? dx। আমি এখন যেগুলা ধরছি আমি একটা সাজায় গোছায় লিখতেছি। তোমরা যারা বুঝতে পারছো তারা তো বুঝলাই, আর যারা বোঝো নাই তারা এখন এভাবে লিখে নিবা, তাহলে বুঝতে পারবা। উত্তর, আমি প্রথমে কি ধরে নিচ্ছি ভাইয়া? ধরি কি? চাকতির ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ এ ধরছি। বড় চাকতিটার ব্যাসার্ধ কত? এ ধরছি না? এ ধরছি। তারপর পৃষ্ঠ চার্জের ঘনত্ব, আমার যে একটা চার্জ আছে, যে চার্জের তলমাত্রিক ঘনত্ব বা পৃষ্ঠ চার্জের ঘনত্ব কত? সিগমা হয়, তাই না? এটা তো আমরা সবাই জানি, আগের অধ্যায়ে আমরা করছি। পৃষ্ঠ চার্জ, তোমরা ভাইয়া সিরিয়াল অনুযায়ী দেখবা, যে একটা চ্যাপ্টার দেখা হলে বাকি চ্যাপ্টারটা যেন আমরা দেখতে পারি, সেই হিসাবে ক্লাস নেওয়া আছে। তাহলে ঘনত্ব = সিগমা। ওকে। আর চাকতিটা কোন তলে অবস্থিত? চাকতিটি z = 0 তলে অবস্থিত। তোমাদের ভাইয়া কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাইতে পারো। আর আমাদের পেইড ব্যাচ আছে, তোমরা আমাদের পেইড ব্যাচে তোমরা জয়েন হতে পারো। আমাদের সবগুলো সেকেন্ড ইয়ারের সবগুলো কোর্স অ্যাভেলেবল, কি ক্যালকুলাস, তারপর ফরটান, অর্ডিনারি, ফিজিক্স 3,
তারপর কেমিস্ট্রি 2, তারপর এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, সবগুলা কোর্স অ্যাভেলেবল আছে। তোমরা আমাদের কোর্সে জয়েন হতে পারো। আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো, 01329608654। তোমরা ভাইয়া এই নম্বরে হোয়াটসঅ্যাপও করতে পারো, ফোন দিতে পারো, দিয়ে কোর্সের যাবতীয় ডিটেলস তোমরা শুনতে পারো। তোমরা যদি একসঙ্গে আমাদের সবগুলো কোর্স মানে এনরোল করো তাহলে অনেক ছাড় পাবা, আর এক চাইলে একটা একটা করে নিতে পারবা। ওকে, তাহলে আমরা ক্লাসে ফিরে যাই। তাহলে ভাইয়া আমাদের চাকতিটি জেড ইজ ইকুয়াল টু 0 তলে অবস্থিত, যদি অবস্থিত হয়, অবস্থিত, তাহলে আমি এখন কি করব, পি বিন্দু চাকতিটি অক্ষ বরাবর, এই যে পি বিন্দুটা আমি ধরে নিয়েছি, এদিকে একটা পি বিন্দু ধরে নিয়েছি না, তাহলে পি বিন্দু, এখন লিখি পি বিন্দু চাকতির অক্ষ বরাবর, চাকতির কি বরাবর, অক্ষ বরাবর বলছে, অক্ষস্থিত বলছে না, অক্ষ বরাবর, অক্ষ বরাবর উপরের কেন্দ্র থেকে, উপরের কেন্দ্র থেকে কত দূরে অবস্থিত, আর দূরত্বে অবস্থিত, আর দূরত্বে অবস্থিত, দূরত্বে অবস্থিত। মনে করো চাকতি, চাকতি তো একটা এক, তাই না, এই চাকতির উপরের পৃষ্ঠ, মানে উপরের পৃষ্ঠে একটা কেন্দ্র আছে, এই কেন্দ্র, এই কেন্দ্র থেকে পি বিন্দুটা কত দূরত্বে অবস্থিত, আর দূরত্বে অবস্থিত, এটা হলো আর দূরত্বে অবস্থিত। তাহলে আমার কি বাংলা কথা লেখা শেষ। এখন আমি আবার কি করছি, আবার এই যে চাকতিটাকে আবার ছোট ছোট বৃত্তে কনভার্ট করছি। দেখো ছোট ছোট বৃত্তে, দেখো এটা একটা ছোট বৃত্ত, ছোট বৃত্তে কনভার্ট করছি, তার মধ্য থেকে একটা বৃত্ত আমি নিয়ে কাজ করব। আবার ধরি, ধরি কি, চাকতিকে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র, চাকতিকে, চাকতিকে, আচ্ছা, চাকতিকে ক্ষুদ্র ক্ষুদ্র, ক্ষুদ্র ক্ষুদ্র বৃত্তাকার বলয়ে বিভক্ত করা হলো, বৃত্তাকার, বৃত্তাকার বলয় বা বৃত্তাকার আকারে পরিণত করা হলো। আচ্ছা বলয় নাকি, ভালো কথা, বলয়ে বিভক্ত করা হলো, বিভক্ত করা হলো। যদি হয় তাহলে বলয়টির এখন ব্যাসার্ধ বের করতে হবে। আমরা যেহেতু বড়টার ব্যাসার্ধ এ ধরছি আর ছোটটার ব্যাসার্ধ, বলয়টির ব্যাসার্ধ, তোমরা চাইলে এভাবে লিখতে পারো, বলয়টির বজ্রফলা আকার, বানান ভুল হলে তোমরা ভাই ঠিক করে নিও। ব্যাসার্ধ কত ধরছি আমরা, এক্স ধরছি, আর প্রস্থ তাহলে কত, বলয়টার প্রস্থ কত হবে, ক্ষুদ্র ডিএক্স। ওকে, বলয়টা তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল, ক্ষেত্রফল আমার কাজে লাগবে ভাইয়া, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, আচ্ছা ক্ষেত্রফলকে আমি কি দ্বারা প্রকাশ, যেহেতু ক্ষুদ্র তাহলে ক্ষেত্রফল ডিএ, এতে ক্ষেত্রফল বোঝায় এরিয়া, আর ক্ষুদ্র মানে ডিএ, তাহলে ডিএ ইজ ইকুয়াল টু কি হবে, 2 পাই এক্স ডিএক্স। ওকে, ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, আর যেহেতু এটা চাকতি তার মানে কি 2 পাই এক্স ডিএক্স, দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে ব্যাসার্ধ গুণন প্রস্থ বোঝায়। ওকে, ক্ষেত্র। আর তাহলে বলয়টির কি হবে, চার্জ, চার্জ কি, যেহেতু চার্জিত, মানে যেহেতু চার্জিত না, যেহেতু খণ্ড করছে বা মানে বলয়ে ভাগ করছে, তাহলে চার্জেরও একটা কম্বিনেশন ক্ষুদ্র চার্জ আসবে এখানে। চার্জ হলো, সরি চার্জটা আমরা ডি কিউ ধরবো, ডি কিউ ইজ ইকুয়াল টু কি ধরবো, কি আমরা কি জানি, আমরা জানি না সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই এ, তাহলে কিউ ইজ ইকুয়াল টু সিগমা এ, যেহেতু কিউ হলো কি, কিউ হলো ডি কিউ, তাহলে এখানে সিগমা ইন্টু ডি এ হবে, হবে কিনা এইরকম আমরা জানি কিনা, জানি না এগুলা, আমরা জানি, তাহলে আমি এটা মিশিয়ে দেব। তাহলে ডি কিউ ইজ ইকুয়াল টু কি হবে, সিগমা ইন্টু, তাহলে আমার
dq is equal to sigma into dA, তাহলে sigma d এর মান 2 পাই x dx, এটা আমরা পাই 2 পাই x dx। তাহলে এখন আমি আমার চার্জ পেয়ে গেলাম, মানে কোন বিন্দুতে, আমার এই যে ভাইয়া এই যে এক্স এক্স আছে না ব্যাসার্ধ, এই পয়েন্টে আমি কি পেলাম, ব্যাসার্ধ পেলাম, প্রস্থ পেলাম, ক্ষেত্রফল পেলাম, চার্জ পেলাম। এবার আমি কি বের করব, ওই বিন্দু থেকে পি বিন্দুটা আছে, পি বিন্দু দূরত্বটা বের করব। এখন কি করব, চাকতির অক্ষ বরাবর চাকতির অক্ষ বরাবর বিন্দু পি হতে বলয়ের দূরত্ব, বা বিন্দু এভাবে লিখতে পারো, বিন্দু পি হতে বলয়ের দূরত্ব, বা অক্ষ বরাবর পি তে বলয় থেকে দূরত্ব, বা পি হতে বলয়ের দূরত্ব, বলয় এর দূরত্ব। তাহলে কি হবে, দূরত্ব ইজ ইকুয়াল টু, ওই দেখালাম রুট ওভার এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, যেহেতু এটা কি সমকোণী ত্রিভুজ, সমদ্বিভুজের কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ওকে, এটা আমার হয়ে গেছে, তোমাদের পড়াতে পড়াতে আমার মুখস্থ হয়ে গেল। এখন বলয়টার বিভব আছে না, আমাদের তো তড়িৎ ক্ষেত্রে রাশিমালা নির্ণয় করতে হবে। রাশিমালা নির্ণয় করা, রাশিমালা মানে কি বোঝায়, তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভব দুটাই বোঝায়। তাহলে এখন বলয়টার কি বিভব নির্ণয় করব, আমি ক্ষুদ্রটা নির্ণয় করার পর সমাকলন করে দিব, তাহলে আমার কি পুরাটার বের হবে। তাহলে বলয়টির জন্য কি ভাইয়া, বিভব dv is equal to 1/4 pi epsilon naught k into q by, মানে দূরত্ব হয় q by r হয়। তো এখানে কিউটা কি, dq, ক্ষুদ্র যেহেতু dq, আর দূরত্বটা কত ভাইয়া, r তো এখানে হবে না, তাহলে x স্কয়ার প্লাস আর স্কয়ার, মানে দূরত্বটাকে আমরা যেটা পাইলাম সেই দূরত্বটা এখানে আমরা ইনক্লুড করে দিলাম। তাহলে আমরা কি হবে, dv is equal to, দেখো 1/4 pi epsilon naught k। তাহলে আমাদের dq এর মান কি বের হয়েছে ভাইয়া, dq এর মান কি বের হয়েছে দেখো দেখি, dq is equal to sigma 2 pi x dx, sigma 2 pi x dx, sigma 2 pi x dx divided root over x square plus r square, এটা হয়েছে। এখন একটু যদি কাটাকাটি যাচ্ছে না, হচ্ছে এখানে পাই কাটা যাবে, কিছু কাটা যাচ্ছে, কাটাকাটি করে আমি লিখি কত আসতেছে আমার, কাটাকাটি করে আমার আসতেছে সিগমা ডিভাইডেড 2 পাই এপসাইলন নট, মানে 2 এপসাইলন নট কে পাই তো কাটা, ইন্টু এক্স ডিএক্স ডিভাইডেড রুট ওভার সি স্কয়ার প্লাস আর স্কয়ার। এটা কিসের মান, ডিভির মান। ওকে, এটাকে আমি কত দিলাম, এটাকে আমি 1 নাম্বার ধরলাম। এটাকে যদি আমি 1 নাম্বার ধরি, তাহলে আমি এখন কি করব, এটা তো আমি ক্ষুদ্র ওই যে ছোট ছোট বলয় ভাগ করলাম, সেই বলয়ের বিভব পাইলাম। এখন ভাইয়া 1 নং কে, আমার ব্যাসার্ধ কত ভাইয়া, ব্যাসার্ধ আমার এখানে 0 না, আমি 0 থেকে a পর্যন্ত যদি আমি সমাকলন করি বা যোগজ করি, তাহলে আমি কি পুরা চাকতিটার বিভব পাবো। তাহলে 1 নং কে 0 থেকে a পর্যন্ত সমাকলন করে পাই, কি পাই, সমাকলন। আচ্ছা কি করি, আচ্ছা সমাকলন, তাই না, তাহলে সমাকলন করলে
ডিভি কে তুমি যদি সমাকলন করো তাহলে কি হবে, অবশ্যই এখানে ডিভি এর সাপেক্ষে করলে অবশ্যই একটা কি আসবে, আমার ভি আসবে। ওকে, ভি ভি ইজ ইকুয়াল টু কত, 0 থেকে এ পর্যন্ত। তাহলে সিগমা ডিভাইডেড কি আছে, 2 এপসাইলন নট কে এক্স ডিএক্স রুট ওভার এক্স স্কয়ার প্লাস আর স্কয়ার। ওকে, তাহলে এখন কনস্ট্যান্ট কি কি ভাই, এখানে পুরাটা কনস্ট্যান্ট, এগুলা আর এগুলা কি এখানে চলক। তাহলে আমি কনস্ট্যান্ট আমার বাইরে চলে আসবে, সিগমা বাইরে চলে আসলো, 2 এপসাইলন নট কে বাইরে চলে আসলো, ইনটু সমাকলন করলে কি হবে ভাইয়া, আমার সমাকলন করলে আসতেছে এই যে এক্স স্কোয়ার, আমরা তো অবশ্য সমাকলন জানি যে যদি রুটের ভিতরে রাশিটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, করে যদি আমি উপরে কোনো রাশি মানে ওই ডিফারেন্সিয়েশনের রাশিটা যদি উপরে থাকে, তাহলে নিচেরটাকে আমি পুরোটাকে এক্স ধরবো, এক্স ধরে আমি সমাকলন করব। তাহলে যখন নিচের এই রাশিটাকে যদি মানে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে, 2x প্লাস 0। তাহলে যেহেতু 2 নাই, আমি একটা হাফ নিব, হাফ নিয়ে উপরে 0 থেকে এ করব, এখানে 2x দিব, dx দিব, আর রুট ওভার এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার করবো। তাহলে আমরা সমাকলনের সূত্র আমরা কি জানি ভাইয়া, আমরা জানি যে এরকম এরকম জানি যে 1/√x dx এটা সমাকলন হয় 2√x হয়, তাই না? মানে x এর ডিফারেন্সিয়েশন 1, তার মানে 1 আমার উপরে আছে, এজন্য আমি এটাকে ডাইরেক্ট লিখতে পারি 2√x। সেম ভাবে আমার দেখো, আমার ডিফারেন্সিয়েশন করলে উপরে আসতেছে দেখো, এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে এক্স স্কোয়ার করলে 2x, আর আর স্কোয়ার করলে 0, আমার 2x আছে। তার মানে আমার এটাকে আমি যদি এক্স ধরে করতে পারবো, তার মানে কি সিগমা 2 এপসাইলন নট কে ইন্টু হাফ ইন্টু কত করতে পারবো, 2√ওভার এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটাকে আমি কি লিখতে পারবো, যেহেতু লিমিট আছে তাহলে লিমিটের জন্য একটা 0 থেকে এ দিব। ওকে, তাহলে এই যে 2 আর এই 2 আমার অটোমেটিক কাটে চলে যাবে, কারণ এটা কনস্ট্যান্ট। থাকবে কি, থাকবে আমার সিগমা ডিভাইডেড 2 এপসাইলন নট কে থাকবে। আর এখন আমি এটার মান বসাবো, মান বসালে কত আসতেছে দেখো, মান বসালে আসতেছে আমার, আমি যদি প্রথমে এ বসাই তাহলে এক্স সমান এ বসাইলে রুট ওভার এ স্কয়ার প্লাস আর স্কয়ার মাইনাস, আমরা সবাই জানি মাইনাস বসাই, মাইনাস বসালে এটা কি হয়ে যাবে, এক্স এর মান 0 বসালে 0, আর স্কয়ার থাকবে শুধুমাত্র, আর স্কয়ার আর কাটে রুট কাটে গেলে কি থাকবে, আর থাকবে শুধুমাত্র আর, তাহলে এটা থাকে। তাহলে আমরা হিসাব ক্লিয়ার, এটা কিসের মান, এটা আমার ভি এর মান বের হয়েছে, এটাকে আমি 2 নাম্বার দিলাম। এখন আমি একটা কাজ করব, যেহেতু আমার এখানে কি আছে, আমার এখানে ভাইয়া এই যে এখানে এটা চলে আসলো না, এটা তো আমার প্রয়োজন নাই আপাতত, আমি এটাকে কি করব, এটাকে আমি সরাবো। এটাকে সরার জন্য আমি কি কি করতে পারবো সেটা এখন দেখো, বা এরকম তো থাকা দরকার মানে যাবে না। তাহলে আমাকে এখন আমার এখানে এই যে 8টা আছে, কোথায় দেখো, এখানে ভাইয়া এই যে এখানে কি এ এ আর আর, এটা দেখো, এটা হলো খুবই খুবই মানে ক্ষুদ্র হবে, কেন, পি হলো বাইরের একটা বিন্দু, পি কোথায়, পি একটা পয়েন্ট আছে এখানে, এখানে কি এখানে এ ব্যাসার্ধটা এ, তাহলে এর থেকে কি আর বড় না, খুবই খুবই বড় হবে, কেন বড় হবে, ওটা একটা ক্ষেত্র মানে অনেক দূর থেকে আসতেছে। তাহলে এই জন্য আমি কি করতে পারবো, এজন্য আমি করতে পারবো আর ভেরি ভেরি গ্রেটার দেন এ, মানে আর যদি খুবই খুবই বড় হয় তবে তবে এটা কি হবে, তবে এর শুধুমাত্র তো এটারে কাজ, তাই না, এই কাজটা আমি ঠিক করতে পারলে তো আমার পুরোটা ঠিক হয়ে যাচ্ছে। তাহলে তবে রুট ওভার এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এই কাজটাকে আমার সারতে হবে, এটাকে আমি কি করতে পারবো, এ স্কোয়ার প্লাস আর স্কোয়ারের উপর কি হাফ,
তাহলে এই হাফটা থেকে আমি কি করতে পারবো, আমি যদি আর স্কোয়ার কমন নেই, তাহলে বাহিরে আসলে এই রুট আর স্কোয়ার কাটা যাবে, থাকবে কি শুধুমাত্র আর। আর এখানে থাকবে কি ভাইয়া, এখানে থাকবে আমার, আমি ওয়ানটা আগে লিখি, আর স্কোয়ার কমন নিলে ওয়ান থাকে, প্লাস এ স্কোয়ার বাই আর স্কোয়ার থাকে, আর পাওয়ার কত, হাফ। বুঝতে পারছো? যেহেতু কমন নিচ্ছি, আর স্কোয়ার কমন নিলে কি থাকবে, আর স্কোয়ার এখানে ওয়ান থাকবে, সেই ওয়ানটা আমি লিখছি, আর এ স্কোয়ার নিচে একটা আর স্কোয়ার চলে আসবে, মানে কমন না মানে ভাগ করা। আর যেহেতু বাইরে আর স্কোয়ার নিচে আমি আর স্কোয়ার এবং রুটটাও মানে চলে আসবে, তাহলে আর স্কোয়ার রুট কাটাকাটি করলে আর থাকে, সেটা লেখা হয়েছে। এখন ভাইয়া, এখন এটার হলো একটা সূত্র আছে, এই সূত্রটা তোমাদের আপাতত এটা ম্যাথ পড়লে তোমরা জানতে পারবা, ম্যাথে আছে, এটা একটা ধারার সূত্র, ধারা বিশাল বড় ধারা, ওটা পড়ার দরকার নাই। তোমরা কি করবা, এইটা ইজুকাল টু লেখা যায়, মানে এইটা ইজুকাল টু লেখা যায় 1 প্লাস এ স্কোয়ার বাই 2 আর স্কোয়ার, এটা লেখা যায়। এটা তোমাদের বাকিটা পড়ার দরকার নাই, এটা মনে রাখো যে আর মানে 1 প্লাস এ স্কোয়ার বাই আর স্কোয়ার, তারপর পাওয়ার হাফ থাকলে এটা একটা ধারা পড়ে, ধারা সূত্র, সেই ধারা অনুযায়ী আমার এইটা আসে, এই যে এটা চলে আসছে এটা, তাহলে এটা লেখা যায়। এখন আমি আর যদি আমি গুণ করে দেই, আমার কি আসবে, আর প্লাস এ স্কোয়ার বাই 2 আর আসবে। ওকে, কারণ একটা আর আর কাটা যাবে, তাহলে এ স্কোয়ার বাই 2 আর। এখন আমি ভাইয়া, এখন আমি এই যে 2 নাম্বার নিলাম, 2 নাম্বার এখন আমি মান বসাবো, তাহলে 2 থেকে পাই কি পাই, ভি ইজ ইকুয়াল টু সিগমা বাই 2 পাই এপসাইলন নট, সিগমা বাই 2 পাই এপসাইলন নট কে ইনটু, আচ্ছা পাই তো ছিল না, না পাই তো নাই, বলে বলে অভ্যাস হয়ে গেছে, 2 এপসাইলন নট কে ইনটু, এটা মান কত পাইলাম আমি, এই মানটা পাইলাম, এটার মান পাইছি আর প্লাস এ স্কোয়ার বাই 2 আর মাইনাস আর, এরকম না, এইরকম। তাহলে এখন এটা আর আর চলে যাবে, থাকবে কি, থাকবে হলো সিগমা ডিভাইডেড 2 এপসাইলন নট কে এ স্কোয়ার বাই 2 আর। এখন এটাকে একটু সিম্পলিফাই যদি তোমরা করো, দেখো, আচ্ছা আমার এখানে জায়গা নাই, আমি ওই পেজে যাই, তাহলে এটাকে সিম্পলিফাই করলে কি হবে ভাইয়া, ভি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার সিগমা ডিভাইডেড 4 এপসাইলন নট কে আর চলে আসবে। এখন ভাইয়া এর তো আমার এখানে কোনো কাজ নাই, তাহলে এ কে সরার জন্য আমি কি করব, এখানে এ কে সরার জন্য আমি উপরে একটা পাই গুণ দিব, পাই এ স্কোয়ার সিগমা ডিভাইডেড, নিচে তাহলে একটা পাই নেওয়া লাগবে 4 পাই এপসাইলন নট কে আর। এই যে পাই এ স্কোয়ার সিগমা, এটা ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, আমি কিউ লিখতে পারবো, কিউ 4 পাই এপসাইলন নট কে আর। এখন এটা তো ভি এর মানটা বের হয়ে আসলো, আমার ভি চলে আসলো। এখন এই যে কে আছে, কে তো একটা কি ভেদাঙ্ক না, মানে ভেদন যোগ্যতা, যাই হোক আর কি। তাহলে যদি শূন্য মাধ্যম হয়, শূন্য মাধ্যমে, শূন্য বা বায়ু মাধ্যমে, বায়ু মাধ্যমে কে ইজ ইকুয়াল টু কত হয়, 1 হয়। 1 হলে আমি ভি ইজ ইকুয়াল টু লিখতে পারবো কি, ভি ইজ ইকুয়াল টু 1 বাই 4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই আর। এটাই কি আমার নির্ণয়, এটাই হলো আমার নির্ণয় কি ভাইয়া, এটা আমার নির্ণয় বিভব, বিভব। ওকে, আবার এখন আমাকে কি বের করতে, তড়িৎ ক্ষেত্র। আমার প্রশ্নটা কি ছিল, আমার প্রশ্নটা ছিল যে কি বের করতে হবে, তড়িৎ ক্ষেত্রের রাশিমালা নির্ণয় করতে হবে। যেহেতু আমি বিভব নির্ণয় করেছি, তার মানে আমাকে এখন প্রাবল্য নির্ণয় করতে হবে, প্রাবল্য দুটাই,
বিভব এবং প্রাবল্য মিলেই তড়িৎ ক্ষেত্র হয়। তাহলে আবার যেহেতু আমাকে প্রাবল্য নির্ণয় করতে হবে, তাহলে আবার কি তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্যকে কি দ্বারা প্রকাশ করা হয়? অবশ্যই ই দ্বারা। প্রাবল্য, তড়িৎ প্রাবল্য ই হলে তাহলে ই ইজ ইকুয়াল টু মাইনাস, এটা আমরা সবাই জানি ভাইয়া, ছোট থেকে পড়ে আসতেছি, মাইনাস ডিবি বাই ডিআর। মানে ছোট বলতে ইন্টার থেকে পড়ে আসতেছি, তাই না? তাহলে মাইনাস ডিবি বাই ডিআর। তাহলে এখন আমি ডি মানে ভি কে আর এর সাপেক্ষে একবার যদি আমি অন্তরীকরণ করি, তাহলে আমি কি পাই? প্রাবল্য পাই, তড়িৎ প্রাবল্য। তাহলে আমি এখন ভি এর মানটা এখানে বসাই দেই। ভি এর মানটা কি? 1/4 এপসাইলন নট কিউ বাই আর। ঠিক আছে, তাহলে এখন কনস্ট্যান্ট গুলা বাইরে নিয়ে আসি। তাহলে মাইনাস 1/4 এপসাইলন নট বাইরে নিয়ে আসলাম। আচ্ছা, এটাকে আমি যদি আর এর সাপেক্ষে করি, তাহলে আমি কি পাবো? দেখো, ভাইয়া, আর এর সাপেক্ষে যদি করি আমি ইনটু, আচ্ছা আমি দুই ভাবে দেখাচ্ছি, আমি একভাবে প্রথমে দেখাই আগে। তাহলে ডি বাই মানে ডিডিআর ইনটু, আচ্ছা কিউ বাই মানে কিউ বাই আর, তাই না? কিউ বাই আর। তাহলে আমাদের এই যে, সরি এখানে তো কিউটাও কনস্ট্যান্ট, তাই না? এখানে তো কিউটাও কনস্ট্যান্ট, আমি কিউটাও নিয়ে আসবো বাইরে। শুধুমাত্র কি থাকবে? 1/r থাকবে। 1/r এটাকে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো, তাহলে এইরকম ব্যাপারটা, ডিডি এক্স অফ, আচ্ছা ডিডি আর দিলাম, তাহলে আর মানে কি? আর ইনভার্স 1, আর ইনভার্স 1 না এটা। তাহলে ডিফারেন্সিয়েশন নিয়ম হলো পাওয়ার সামনে আসবে, আর পাওয়ার থেকে এক কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে -1 ইন্টু আর টু দি পাওয়ার -2 বা -1/r স্কয়ার, এটা আসে না? তোমার ডিফারেন্সিয়েশন এটা আসে, আমরা তো সবাই জানি, আমরা তো ডিফারেন্সিয়েশন পারি, না হলে আমরা এত দূর আসতাম না। তাহলে ডিফারেন্সিয়েশন করলে এটা আসে। তাহলে আমার আসবে কি? মাইনাস কিউ ডিভাইডেড 4 এপসাইলন নট ইন্টু -1/r স্কয়ার। এই যে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলে আমার কি আসবে? 1/4 এপসাইলন নট ইন্টু কিউ বাই আর স্কয়ার। এটা ভাইয়া আমি কি পাই গেলাম? তড়িৎ, এটা হলো তড়িৎ, সরি এটা আমি কি পেলাম? তড়িৎ প্রাবল্যের রাশিমালা পাইলাম। এটাই আমাদেরকে বের করতে বলছে। ইহাই নির্ণয় কি? রাশিমালা। ওকে ওকে। তাহলে আমাদের একটা বিশাল বড় একটা কোশ্চেন আমরা কত ইজিলি ভাবে আমি সলভ করলাম। এটা বিশাল বড় একটা, তোমরা তোমাদের গাইড ফলো করবা, বইয়ে দেখবা যে বিশাল বড় ভাবে কঠিন ভাবে বুঝে দেওয়া আছে। আমি ইজিলি যত সহজ করা যায় তত সহজ ভাবে আমি বুঝে দিয়েছি, এবং আমি যেভাবে করেছি তোমরা সেভাবে করবা, ইনশাআল্লাহ তোমাদের ফুল মার্ক তোমরা পেয়ে যাবা। আর তোমরা তো সবাই জানো যে তড়িৎ বিভবটা বের করতে পারলে, বিভবকে একবার ডিফারেন্সিয়েশন করলে আমার কি হয়? আমার তড়িৎ প্রাবল্যটা আমরা পেয়ে যাই, অথবা প্রাবল্যকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা তড়িৎ বিভব পাই। তাহলে আপনাদের ক্লিয়ার, মানে মোটামুটি ক্লিয়ার। এখন আমরা নেক্সট আর একটা প্রশ্ন নেব, দেখি কি আছে। আচ্ছা নেক্সট পেজে দেখো, মানে এটা একটা সংজ্ঞা, তড়িৎ দ্বিমেরু ও তড়িৎ দ্বিমেরুর ভ্রামক বলতে কি বোঝায়? এটা ভাইয়া সংজ্ঞা বই থেকে আমি মানে সব জায়গা থেকে কালেক্ট করে নিয়েছি, কারণ এটা লিখলে যদি ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে, এজন্য আমি লিখি নাই, আগেই লিখে নিয়েছি। তড়িৎ দ্বিমেরু কি? দুইটি সমপরিমাণ, দুইটি কি ভাইয়া? দুইটা সমপরিমাণ, কিন্তু মানে যদি একটা কিউ পরিমাণ হয়
প্লাস কিউ হইলে আর একটা কি হবে, মাইনাস কিউ হবে। এটাকে বলা হয় সমপরিমাণ, কিন্তু দিক ভিন্ন, বিপরীত ধর্মী বলে দিছে। দুটি সমপরিমাণ কিন্তু বিপরীত ধর্মী বিন্দু চার্জ পরস্পরের খুব কাছাকাছি আসলে বা যদি থাকে, তাহলে তাদের মধ্যে একটা তড়িৎ দ্বিমেরু, মেরু মানে কি বোঝাচ্ছে, মানে মানে দুই পাশ বোঝাচ্ছে, বা পোল যেটাকে বলা হয়। তড়িৎ দ্বিমেরু অর্থাৎ দুইটা মেরু গঠিত হয়, বা দুইটা দিক বা দুইটা সাইড যেটাকে বলা হয় গঠিত হয়। আর এটা হলো তড়িৎ দ্বিমেরু সংজ্ঞা। আর তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলতে কি বোঝায়, যেমন বলের ভ্রামক রয়েছে, বলের ভ্রামককে কি বলা হয়, টর্ক বলা হয়, টাও টাও দ্বারা প্রকাশ করা হয়। তুমি যখন কোনো কিছু ঘুরে বা ঘূর্ণায়মান হয় তখন সেটাকে ভ্রামক বা টর্ক বা এই জাতীয় জিনিস বলা হয়। তো সেটারও তড়িৎ দ্বিমেরুর একটা কি ভ্রামক আছে, সেই ভ্রামকটা কি, কোন তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটা আধানের মান এবং আধানের মধ্যবর্তী দূরত্ব, যে কোনো একটা আধানের মান, আধান দুটো তো সেমে, যে কোনো একটা নিলে তো হয়ে যাচ্ছে, সেম না, মান তো সেম, দিকটা আলাদা হোক সমস্যা নাই, শুধুমাত্র আমরা মান নিয়ে কাজ করবো। মানটা কি, কিউ। তাহলে কিউ পরিমাণ আধান এবং তাদের মধ্যবর্তী দূরত্ব, যদি তাদের মধ্যবর্তী দূরত্ব যদি আমি 2l ধরি বা ডি ধরি, যেটা আমি ধরি না কেন, তাদের মধ্যবর্তী দূরত্ব গুণ করলে আমি কি পাবো, তড়িৎ দ্বিমেরু ভ্রামক পাবো, বা তাকে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলে। এখন ভাই এখানে মানে এখানে বলে দিছে, মানে ধরে দেখাই দিছে, যদি আধানের পরিমাণ কিউ হয় আর তাদের মধ্যবর্তী দূরত্ব যদি 2 হয়, তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামককে আমরা পি দ্বারা প্রকাশ করি। তাহলে পি ইজ ইকুয়াল টু 2l কিউ। তাহলে ইহা কি একটি ভেক্টর রাশি, ইহা কি ভেক্টর রাশি, কেন, ভ্রামকের দিক আছে, দৈর্ঘ্য এবং ভ্রামক, এই জন্য আমাদের এটা কি হবে, একটা ভেক্টর রাশি হবে। তাহলে ইহার দিক হবে কোন দিকে, দিকটা হলো ঋণাত্মক চার্জ, মানে ঋণাত্মক, যেখানে মাইনাস কিউ থাকবে, এই মাইনাস কিউ থেকে কোন দিকে, প্লাস কিউ এর দিকে, অর্থাৎ ঋণাত্মক চার্জ থেকে ধনাত্মক চার্জের দিকে কার কি হবে, এর দিকটা হবে। আর একক কি ভাইয়া, কুলম মিটার। কুলম যেহেতু চার্জের একক কি কুলম, আর দৈর্ঘ্যের একক কি মিটার, তাহলে একক হলো কুলম মিটার, একে ইংরেজিতে সিএম বলা হয়, আর বাংলায় লিখলে কুলম মিটার। ওকে, তাহলে আমাদের এই প্রশ্ন বা সংজ্ঞাটা শেষ। তোমরা ভিডিওটা পজ করে লিখে নিবা এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাই দেবা। আর যদি ভাইয়া ভালো লাগে থাকে, যদি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে শেয়ার করবা, লাইক কমেন্ট তো করবা, শেয়ার করবা, ফ্রেন্ডদেরকে ইনভাইট দিবা। আর ভাইয়া আমার একটা মানে সেই লেভেলের স্টুডিও না, এখানে অনেক নয়েজ থাকতে পারে, কোনো প্রবলেমও থাকতে পারে, তোমরা আশা করি মানে সুন্দর দৃষ্টিতে দেখবা। ওকে, তাহলে ভাইয়া এবার আমি নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্নে কি আছে, দেখাও যে ই ই সুষম তড়িৎ ক্ষেত্র, মানে ইতে তড়িৎ প্রাবল্য বোঝায় আর কি, একটি তড়িৎ দ্বিমেরু স্থাপন করলে, মানে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একটা দ্বিমেরু স্থাপন করা হয়, তাহলে টর্ক টাউ ইজ ইকুয়াল টু পি ক্রস ই হয়, যখন পি হলো তড়িৎ দ্বিমেরু ভ্রামক। পি কে তো আমরা তড়িৎ দ্বিমেরু ভ্রামক দ্বারা প্রকাশ করলাম, এর আগে দেখাই দিলাম। তাহলে ভাইয়া আশা করি বুঝতে পারছো, আশা করি তোমরা ভাইয়া বুঝতে পারছো। এখন দেখো বাকিটা, দেখো আমরা শুরু করি। উত্তরটা কি, আমরা ধরে নিব, আমরা বেশি বাংলা লিখবো না, আমরা অত বাঙালি কিন্তু বাংলা লিখতে ভালোবাসি না, আমিও ভালোবাসি না, আমরা বেশি বাংলা লিখবো না, আমরা শর্টকাটে করার চেষ্টা করব। ধরি ধরি কি, দ্বিমেরু পি ইজ ইকুয়াল টু, পি তো ভেক্টর, দ্বিমেরু তো ভেক্টর রাশি বললাম, কিউ ইন্টু ডি, কি ইউ ইন্টু ডি, ডি তে দূরত্ব বললাম, তো দেখো দূরত্ব বললাম না, আগে একটা 2l ধরেছি, এখানে আমি ডি ধরেছি, সমস্যা তো নাই। তাহলে দূরত্ব ইন্টু কি চার্জ। ওকে, দূরত্ব তো ভেক্টর রাশি। আর বহিস্থ তড়িৎ ক্ষেত্র, মানে বাহিরের দিকে যে তড়িৎ ক্ষেত্রটা আছে, বহিস্থ তড়িৎ ক্ষেত্র ইজ ইকুয়াল টু, আমি ই ধরলাম, ঠিক আছে। আর দ্বিমেরুর ক্ষেত্রে, দ্বিমেরু ও তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা কোণ হয়,
যেহেতু ঘুরবে, ঘুরলে যদি ঘুরে তাহলে একটা কোণ হবে না ভাইয়া? তাহলে দ্বিমেরু দ্বিমেরু ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কি ধরলাম থিটা ধরলাম। তাহলে প্রযুক্ত টর্ককে আমরা কি দ্বারা প্রকাশ করব? প্রযুক্ত টর্ক একে আমরা টাউ দ্বারা প্রকাশ করি। টাউ ইজ ইকুয়াল টু কি হয়? পিই সাইন থিটা। আর পিই সাইন থিটা মানে মান, তাহলে যদি হয় তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? সাইন থিটা মানে ক্রস গুণফল, ক্রস প্রোডাক্ট। ওকে, তাহলে আমাদের এটা আজকে বুঝে আসছে যে আমরা যদি টাউ ইজ ইকুয়াল টু আমরা কি টাউ ইজ ইকুয়াল টু আর গুণন এফ হয়, এফ একটা শক্তি, এখানে ই একটা শক্তি, তড়িৎ ক্ষেত্র, তাই না? তাহলে আমরা আমাদের ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার। তাহলে টাউ ইজ ইকুয়াল টু এটা, টাউ ইজ ইকুয়াল টু এটা। আবার যখন দ্বিমেরুকে, আমাদের আর একটা প্রশ্ন এখানে বলে দিচ্ছে, এই জন্য আমি আবার শুরু করছি। এই যে আমাকে এখানে সঞ্চিত শক্তি বের করা লাগবে, এজন্য আমার কিন্তু এখান থেকে দ্বিমেরু ভ্রামক এটা এখান থেকে চলে গেছে। এখন সঞ্চিত শক্তি বের করার জন্য আমাকে একটা কিছু লেখা লাগবে। যখন দ্বিমেরুকে, এখন আমি দ্বিমেরু যখন আমি ঘুরাবো তখন একটা কাজ করব না? যখন কাজ কাকে বলে? যদি স্মরণ হয় তাকে তো কাজ বলে। আর এটা যেহেতু বৃত্তাকার কক্ষপথে কাজ হবে, তাহলে অবশ্যই আমাকে থিটা ডিগ্রি কোণে ঘুরাইতে হবে। তাহলে যখন দ্বিমেরু কে আমি একটা প্রথমে আদি কোণটা কত ধরলাম? থিটা নট ধরলাম। থিটা নট থেকে থিটা কোণে ঘুরানো হয়। থিটা কোণে ঘুরাইলে বা ঘুরানো হলে একটা কাজ হয়, ঘোরানো হলে কাজ হয়, কাজ সম্পূর্ণ হয়, তাহলে অথে আমরা কি লিখতে হবে? ডাব্লু দিয়ে কাজ বোঝায়, কাজ ইজ ইকুয়াল টু আমাকে সমাকলন করতে হবে কাকে? ওই যে টাউকে। তাহলে থিটা নট থেকে থিটা পর্যন্ত আমরা সমাকলন করব। কাকে করব? টাউ কার সাপেক্ষে? থিটার সাপেক্ষে, ডি থিটা। ওকে, তাহলে আমি কি লিখতে পারবো? আমি লিখতে পারবো থিটা নট থেকে থিটা, টাউ এর মান কত? পিই মানকে আমরা সমাকলন করব সাইন থিটা ডি থিটা, তাই না? এটা লিখতে পারবো সমান। এটাকে যদি আমি এখন সমাকলন করি তাহলে পিই তো কনস্ট্যান্ট, একটা মান তো বাইরে চলে আসবে। তাহলে থাকবে কি? সাইন থিটাকে আমরা কি করব? সমাকলন করব। সাইন থিটাকে করলে কি হয়? মাইনাস কস থিটা, মাইনাস থিটা 0 থেকে থিটা। ওকে, এটা পাবো। এখন যদি এটা মান কিসের? ডাব্লিউ। তাহলে আমি যদি এখন মান বসাই তাহলে মাইনাস সরি আমার তো একটা মাইনাস আছে, এই মাইনাসটা বাইরে বের করে নিলাম। তাহলে পিই মান বসালে আসতেছে থিটার জায়গায় থিটা বসাবো, তাহলে কস থিটা মাইনাস কস থিটা নট। এখন একটা কথা আছে, এখন যদি দ্বিমেরুটি আদি অবস্থানের সাথে কত ডিগ্রি? 90 ডিগ্রি কোণে অবস্থান করে, মানে আদি অবস্থানের সাথে যদি, মানে প্রথম অবস্থায় যদি 90 ডিগ্রি কোণে থাকে, যদি দ্বিমেরুটি আদি অবস্থানের সাথে
90 ডিগ্রি কোণে অবস্থান করে, কোণে যদি অবস্থান করে তাহলে তার কাজ এবং সঞ্চিত শক্তি তখন কি হবে, এবং সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তিকে যদি আমি কি করি, বড় হাতের ইউ দ্বারা প্রকাশ করি, ইউ দ্বারা ব্যক্ত করি, যদি দ্বারা ব্যক্ত করা হলে, এখন ভাইয়া শক্তি যেই কথা, কাজ সেই কথা, একই কথা, তাহলে ডব্লুর পরিবর্তে থেকে আমি ইউ লিখতেছি, ইউ ইজ ইকুয়াল টু আমি তখন লিখতে পারবো মাইনাস পিই কস থিটা, আদি অবস্থা থাকবে, তার মানে কি কস 90, কস 90 মানে কি জিরো, কস 90 মানে কি জিরো না, তাহলে ইউ ইজ ইকুয়াল টু মাইনাস পিই কস থিটা, বাহ, ইউ ইজ ইকুয়াল টু ভেক্টর রূপ যদি একটু দেখায়, দেখেন এই যেটা আমরা জানি এটা হলো ক্রস ডট প্রোডাক্ট পি ইন্টু ই, এটাকে আমি ভেক্টর দ্বারা প্রকাশ করলাম, এটা হলো ভেক্টর আকার, এটা আমার দেখানো হয়ে গেল, এটা ভেক্টর, ভেক্টর আকার, ভেক্টর আকার। ওকে, তাহলে ভাইয়া আজকে আমাদের ক্লাসে 3টা প্রশ্ন আমি নিয়েছিলাম, এবং 3টা প্রশ্ন খুবই খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো 2 নম্বর চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট। আজকে আমাদের 3টা প্রশ্ন সলভ করা শেষ, আজকে আমরা আর অন্য কোনো প্রশ্ন দেখব না, নেক্সট ভিডিওতে আমরা বা নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 3 দেখব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালো লাগলে ইনভাইট করো। আর যেটা বললাম ভাইয়া, যেটা বললাম, আমাদের পেইড ব্যাচ অ্যাভেলেবল আছে, পেইড ব্যাচ আছে, পেইড ব্যাচ আছে সবগুলা সাবজেক্টের উপর, ক্যালকুলাস, ক্যালকুলাস 2, তারপর অর্ডিনারি, অর্ডিনারি, তার ফরট্রান, ফরট্রান, তারপর ফিজিক্স, ফিজিক্স 3, তারপর কেমিস্ট্রি 2, কেমিস্ট্রি 2, তারপর এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, কেমিস্ট্রি সবই আছে। এখন তোমরা যদি কোর্সগুলো এনরোল করতে চাও তাহলে 0132960865 এই নম্বরে কন্ট্যাক্ট করবা, করলে তোমাকে সব ডিটেলস বলে দেওয়া হবে। এবং আমাদের সাপোর্ট ভাইয়া সব সময় সাপোর্ট থাকবে, সব সময় সাপোর্ট থাকবে, সাপোর্ট পাবা, যখন আটকায় যাবা বলবা সলভ পাবা। আর তোমাদের বেসিক শিখতে হবে ভাইয়া, বেসিক অঙ্ক মুখস্থ করার সময় শেষ, এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো আর মানে অঙ্ক মুখস্থ করা বা দেখে দেখে গেলাম কমন পালাম এরকম না, এখন তোমাকে বেসিক শিখে পড়তে হবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।